নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন কেশবচন্দ্র গুপ্তের লেখা মঙ্গল কবজ। নরদেহে বসন্ত রোগের বীজ সঞ্চার করে দিলে যেমন বসন্ত রোগ নিবারণ করতে পারা যায়, আমার জানা ছিল তেমনি বিবাহরূপ টিকা দিলে প্রেম ব্যাধি নামক সংকটময় বায়ুরোগটা যুবক হৃদয়ে প্রবেশ লাভ করতে পারে না। প্রেম চিত্রাঙ্কিত সুবাসিত চিঠির কাগজে নবপরিণীত যুবকবৃন্দ রবিবাবুর কবিতা উদ্ধৃত করে নববধূকে প্রেমপত্র লিখবার জন্য নিশীথ দ্বীপের স্নিগ্ধ রশ্মির সদ্ব্যবহার করে, তা আমি অস্বীকার করি না। নতুন পরিচয়ের পর কিশোরী ভার্যা অকস্মাৎ পিতৃগৃহে চলে গেলেও যুবকগণ বন্ধুবান্ধব দিগকে বুঝিয়ে দেয় যে জীবনটা কিছু না, কেবল একটা উ আর একটা আ। কিন্তু তা সত্ত্বেও সেরূপ পীড়ার মধ্যে কিছু বিষাক্ত পদার্থ থাকে না। তাতে মানুষ উন্মাদ হয় না, অপরের কাছে হাস্যাস্পদ হয় না, পৃথিবীতে নিজের ও অপরের অনিষ্ট করে না। আজ বহুদিন পরে বাল্যবন্ধু সহপাঠী ক্ষিতীশচন্দ্রকে পেয়ে বিবাহ প্রেমের টিকা এই প্রবচনটার যথার্থতা নির্ণয় করতে মনস্থ করলাম। ক্ষিতীশচন্দ্র কলেজে বড় প্রেমিক বলে পরিচিত ছিল। গল্পের পথিক যেমন কুহেলিকা সমাচ্ছন্ন নির্জন নিশীথে প্রান্তর মধ্যে বিশ্রাম আসে আলেয়ার রশ্মির পশ্চাৎধাবন করে শক্তির অপচয় করে, ত্রিশাতুর মৃগ যেমন কল্পনার চক্ষে মরুমাঝারে স্বচ্ছ সলিল সরোবর দেখে ইতস্তত ঘুরে মরে, ক্ষিতীশচন্দ্র তেমনি একাদশ বর্ষীয়া শিশু বালিকার একটা নিরর্থক কথা শুনে, কখনো বা গবাক্ষ অন্তরাল স্থিত দুটি শঙ্কাচকিত নেত্রের জ্যোতিতে আকৃষ্ট হয়ে, কখনো বা আর্দ্রবসনা কলসিকক্ষা গ্রাম্যবধূর অপাঙ্গের সলজ্জ কটাক্ষে প্রেমবিহ্বল হয়ে নিজেকে একটা উপন্যাসের নায়ক মনে করে ঘুরে বেড়াত, হা হুতাশ করত, হাসত, কাঁদত, আর এমন একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ত যে তার জোরে জুয়েল ল্যাম্প নির্বাপিত হতো। অনেকে তাকে প্রেমিক ক্ষিতি বলেও ডাকত। তার হৃদয়টা ভাবপ্রবণ হলেও বড় মধুর ছিল। আমরা তাকে মাইডিয়ার ক্ষিতিদা বলে ঘনিষ্ঠতার পরিচয় দিতাম। আজ প্রায় 4 বছর পরে তাকে পেয়ে হৃদয়ের আর্ট গ্যালারিতে কলেজ জীবনের অনেকগুলো সুখচিত্র দেখতে পেলাম। আমি তাকে পরীক্ষা করবার জন্য বললাম, দাদা, তখন তোমায় ঠাট্টা করতাম, আহা, প্রেমটা যে কি মারাত্মক ব্যাপার এখন হাড়ে হাড়ে জেনেছি। মাইডিয়ার ক্ষিতিদা একটু হেসে বলল, দূর পাগল, সংসারের জ্বালায় এখনও কি আর ওসব দুশ্চিন্তা আছে? আমি বিস্ময়ের ভান করে বললাম, সে কি দাদা, তোমার মুখে এরকম কথা তো কখনো শুনিনি, দু একটা প্রেমের গল্প টল্প বলো। ক্ষিতীশ একটু হাসল। আমি অন্যমনস্কভাবে পকেট থেকে একখানা পত্র বের করে কেবল তার স্বাক্ষরটা দেখিয়ে বললাম, এই মনে করো যদি এইরকম স্বাক্ষরযুক্ত একখানা পত্র পাও। ক্ষিতিদা পড়ল, অনুগতা শ্রীমতী মাধুরিকা দাসী। পত্রের লিখিত স্থলটি ঢেকে আমি তাকে পত্রের ওপরটি দেখালাম। সেখানে লেখা ছিল কৃষ্ণনগর, 6ই আষাঢ়। তার মুখভাব পরীক্ষা করবার জন্য ক্ষিতীশচন্দ্রের মুখের দিকে চাইলাম। একটা বিস্ময়ের ভাব তার বদনে দেদীপ্যমান ছিল। তার নিম্নষ্ঠ ঈষৎ স্পন্দিত হচ্ছিল। তার বড় বড় চোখ দুটি যেন সেই অক্ষর কটাকে গিলছিল। হঠাৎ স্মরণ হলো, মাইডিয়ার ক্ষিতিদা কৃষ্ণনগরে ওকালতি করেন। আমি একটু অপ্রতিভ হয়ে বললাম, কি দাদা, লেখিকাকে চেনো নাকি? কথাগুলোয় যেন তার চমক ভাঙল। সে একটু হেসে বলল, চিনব আর কোথা থেকে? অবাক হচ্ছি যে তোমার প্রাণে এখনো শখ আছে। আমার তো ভাই ওসব অভিনয়গুলো আজকাল মোটেই ভালো লাগে না। আমি একটু বিজয়গর্ব সহকারে সেই পত্র থেকে আবার একছত্র বাছলাম। তাতে লেখা ছিল, পত্রের উত্তর কৃষ্ণনগরে দেবেন না, কলকাতায় 4 নম্বর অমুক স্ট্রিটে দেবেন। কেবল রাস্তার নামটা আঙুল দিয়ে চেপে ধরলাম। সে পড়েই আগ্রহ সহকারে পত্রখানা আমার হাত থেকে গ্রহণ করবার চেষ্টা করল। আমি হাত সরিয়ে নিয়ে একটু গোঁপ পাকিয়ে বললাম, তা হবে না। আমার দিকে একটা কাতর দৃষ্টি নিক্ষেপ করে সে বলল, কেন আর দাদা ওসব পুরনো ঘুমন্ত ভাবগুলোকে জাগিয়ে দাও?
আমি বললাম, আচ্ছা, প্রেমপত্রখানা পকেটে পুরলাম। বলো দেখি, তোমার স্ত্রীর প্রেমে তোমার স্ত্রীর নামটা ভুলে গেছি। ক্ষিতীশ একটু হেসে বলল, যামিনী। আমি বললাম, আচ্ছা যামিনী বৌদিদির প্রেমে কি তুমি মশগুল হয়ে আছো? দূর পাগল, ওসব কথা ছাড়, আজ আসি, আবার দেখা হবে। আমি তাকে অত শীঘ্র ছাড়তাম না, কিন্তু তার গাম্ভীর্যটা ক্রমশ বৃদ্ধি পেতে লাগল। সে খনি থেকে বিশেষ কিছু পদার্থ তুলতে পারবার সম্ভাবনা নেই দেখে তাকে ছেড়ে দিলাম। মনে মনে ভাবলাম, হায় রে বিবাহ, এমন লোকটাও সংসারী হয়ে গেছে। উদয়গিরির ঠিক শৃঙ্গের উপরিভাগে নীলিমা সিঁদুরের বর্ণ মেখে খণ্ডগিরির দিকে চেয়ে দেখছিল। এক টুকরো কালো মেঘ সেই সহাস্য আস্য নীলিমার নিচে দিয়ে পালাচ্ছিল। কি যেন কতকটা সিঁদুরের গুঁড়ো তার অঙ্গে ছড়িয়ে দিয়েছিল। সিঁদুরগুলো তার সেই মসীঘন অন্তরের কৃষ্ণ ভাবটা মোটেই কাটাতে পারেনি। প্রভাতবায়ুর সেবা গ্রহণ করতে করতে আমরা ভুবনেশ্বর থেকে এই কমাইল পদব্রজেই আসছিলাম। পথের দুপাশের ঈষৎ ঘন বিটপি শ্রেণীর আনন্দ কোলাহল বড় ভালো লাগছিল, কিন্তু তার থেকেও প্রীতিকর হয়েছিল উদয়গিরির পাদদেশের ডাকবাংলোয় চা পান করবার ও সিদ্ধ আলু এবং ভিএস ব্রাদার্সের নাইস বিস্কুটের সাহায্যে জঠরাগ্নি নির্বাপিত করবার আশা। আমি ভুবনেশ্বর থেকে বের হবার সময় একটা গেরুয়া রঙের আলখাল্লা এবং গেরুয়ার পাগড়ি বেঁধেছিলাম। সে কদিন আমরা সকলেই আমোদের বন্যায় গা ভাসিয়ে দিয়েছিলাম। কেবল একটা নতুন রকমের মজা করবার জন্য এই বেশ ধারণ করেছিলাম। খণ্ডগিরিতে উঠে আমি একটা গিরিগুহার ভেতর বসলাম। চা প্রস্তুত হলে বন্ধুরা আমাকে সংবাদ দেবে বলে রেখেছিল। আমি সেই নিরালায় বসে শুনছিলাম তারা নিচে বাংলোর কাছে গিরিগুহাদির রক্ষক বৃদ্ধ উড়ে পাইকের সঙ্গে গল্প করছিল ও প্রাণ ভরে হাসছিল। দূরে পাহাড়ের দিকে একখানা গোযান আসছিল। মানব প্রকৃতির সঙ্গে বাহ্য প্রকৃতির দৃঢ় বন্ধনে আবদ্ধ সেই গুহার নির্জনতা, খণ্ডগিরির ঐতিহাসিক স্মৃতি, তার ওপর আমার স্বেচ্ছাপরিহিত গৈরিক বাস সত্ত্বেও আমি কেবল আমোদপ্রয়াসী বন্ধুবান্ধবদের রঙ্গরসের নীরব দ্রষ্টা হয়ে সেখানে বসেছিলাম এবং চা রসাস্বাদনের সুখচিন্তায় উৎফুল্ল হচ্ছিলাম। এ কথা বললে সত্যের অপলাপ করা হয়। বেশ বুঝতে পারছিলাম অন্তর্জগতের একটা সুপ্ত ভাব ক্রমশ বর্ধিত স্বরে আমাকে মনুষ্য জীবনের গুরুত্বটা উপলব্ধি করবার পরামর্শ দিচ্ছিল। আমার সেই যৌবনসুলভ লঘুতা সে ভাবের সঙ্গে সংগ্রাম করতে করতে ক্রমশ তরঙ্গতাড়িত তরণীর মতো হাবুডুবু খাচ্ছিল। আমার অন্তরের ভেতর থেকে তারস্বরে কে চিৎকার করে বলল, দেখো দেখি কি সুন্দর সৃষ্টি! শৈলশিখরে কার আদেশে অকস্মাৎ ওই মানসমোহন বালারুণ লাফিয়ে উঠল? যিনি এই সৌন্দর্য নির্মাণ করেছেন তার নিজের কি রূপ! আমার চোখ বুজে এলো। আমি সর্বসৌন্দর্যের আধার চির আনন্দময় পরমাত্মার কথা স্মরণ করলাম। অমনি শিরায় শিরায় ধমনীতে ধমনীতে এক অনির্বচনীয় ভাব ছুটোছুটি করতে লাগল। প্রতি লোমকূপের ভেতর দিয়ে যেন আনন্দ ফুটে বের হতে চেষ্টা করল। আমি সেই আনন্দ সলিলে ডুবলাম। জগতে দুঃখ দীর্ঘস্থায়ী, সুখ স্বল্পক্ষণ স্থায়ী, আর সেদিন মধুর প্রভাতে যে অভিনব আনন্দে আমার প্রাণ মন তন্ময় হয়ে উঠেছিল তা মুহূর্ত স্থায়ী। মুহূর্তের পর ঘোরটা কেটে গেলে সেই সুখের তরঙ্গ টুকরোর প্রত্যাগমনের প্রত্যাশায় ক্ষণকাল স্থির হয়ে চোখ বুজে রইলাম। কিন্তু কৃষকের গান, বন্ধুবর্গের প্রীতিরোল এবং দোয়েলের স্বর ব্যতীত কিছুই শুনলাম না। তবু চোখ চাইনি যদি সেই মুহূর্ত আবার ফিরে আসে। হঠাৎ পদশব্দে চমক ভাঙল। দেখলাম সামনে অবগুণ্ঠনবতী দুটি বাঙালি যুবতী, দূরে দুটি বর্ষীয়সী ও একটি প্রৌঢ় ভদ্রলোক পাহাড়ের অপর পার্শ্বের গুহার কারুকার্য পর্যবেক্ষণ করছিলেন। আমি চোখ চাওয়া মাত্র রমণী দুটি ভূমিষ্ঠা হয়ে আমাকে প্রণাম করলেন এবং একজন একটি টাকা নিয়ে আমার সামনে রাখলেন। আমি বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হলাম। বুঝলাম ভগবৎ চিন্তার জ্যোতিতে নিশ্চয়ই আমার বাহ্যিক আকৃতি উদ্ভাসিত হয়েছিল। তাতে আকৃষ্ট হয়ে রমণীদ্বয় আমাকে সাধু ভেবে
সেখানে এসে ধ্যানভঙ্গের জন্য অপেক্ষা করছিলেন। কি রহস্য! আমি যে সন্ন্যাসী নই তাদের এ কথা স্পষ্ট করে বলে দিয়ে উঠে পালাতে পারলাম না, অথচ তাদের প্রতারণা করে মুদ্রাটি আত্মসাৎ করতেও পারি না। আমি কেবল ডান হাতের তর্জনী দিয়ে মুদ্রাটি তাদের দিকে সরিয়ে দিয়ে জোড়হস্ত করলাম। যুবতী দুটি পরস্পরের মুখ দেখতে লাগল। আমি একটু সাহস পেয়ে বললাম, না মা, আমি সাধু নই, আমি টাকা নিই না। রমণী দুটির মধ্যে একটিকে শ্বেতবরণা বললে অত্যুক্তি হয় না, কিন্তু তিনি রোগে ভুগছিলেন বলে মনে হলো। অপর রমণীটি বেশ হৃষ্টপুষ্ট শ্যামবর্ণা, কোমল মুখে বেশ সন্তোষের ভাব। কৃশস্ত্রীলোকটি তার বড় বড় চোখে একবার আমার দিকে কাতর দৃষ্টি নিক্ষেপ করে সঙ্গিনীকে বলল, নিতে বলো না। অপর রমণীটি বলল, বাবা, আমরা গরিব লোক, শ্রদ্ধা করে যা দিই নাও। আমি লজ্জিত হয়ে বললাম, না মা, আমি ভিখারি নই, ভগবান আমাকে আহার জুগিয়ে দেন। কৃষ রমণীটির দিকে চাইলাম। তার রোগক্লিষ্ট সুন্দর মুখে তার বড় বড় চোখ দুটি ভাসছিল, মুখে অব্যক্ত বেদনার ভাব। তার হাতে সধবার লক্ষণ দেখলাম। আমি বললাম, আপনি কতদিন ভুগছেন? আপনার এ বয়সে এমন রোগ কি করে হলো? বলিষ্ঠ রমণীটি বলল, ঠিক বলেছেন বাবা, সাধু দেখলেই চেনা যায়। 3 মাসের মধ্যে মাধুরী এমন হয়ে গেছে। আগে বেশ গোলগাল মোটাসোটা ছিল, পোড়া কেষ্টনগর দেশ। আমি মাধুরীর দিকে বিস্ময়ে চাইলাম। এই কি সেই পত্রের মাধুরিকা? তার সেই বেদনাক্লিষ্ট চোখে সে আমাকে দেখছিল। আমি তাকে লক্ষ্য করে বললাম, আপনি কি বড় বেশি পড়াশোনা করেন? আগ্রহে অপর রমণীটি বলল, ঠিক বলেছেন বাবা, আপনি অন্তর্যামী। ইনি সমস্ত দিন লেখাপড়া নিয়ে আছেন। মাধুরিকা আমার কাকার মেয়ে। আমার কাকা আর খুড়িমা ওকে 6 মাসের মেয়ে রেখে মারা যান। আমার মা ওকে মানুষ করেন। মুক্তারামবাবু স্ট্রিটের 4 নম্বর বাড়ি আমার বাপের বাড়ি। আমার ভগ্নিপতি। মাধুরিকা প্রগল্ভা ভগ্নির প্রতি বিরক্ত হচ্ছিলেন। শেষে তিনি বাধা দিয়ে বললেন, কি বাজে বকছিস, থাম না সুরো। আমি বললাম, ওর ম্যালেরিয়া নেই? কী রোগে উনি রোগা হচ্ছেন? আবার অপর একটি দীর্ঘ বক্তৃতায় সুরো, পরে বুঝলাম তার নাম সুরনলিনী, আমাকে বুঝিয়ে দিল যে তার কোনো পীড়ার লক্ষণ ডাক্তার কবিরাজে ধরতে পারে না। আমি বিস্ময়ে আবার তার মুখের দিকে তাকালাম। সুন্দরীর বদনের প্রত্যেক স্থলে এক গভীর মর্মবেদনার কাহিনী লুকিয়েছিল। আমি একটু হেসে বললাম, মা, আপনি কি এমন গভীর মনোকষ্টে আছেন? কোনো বিশেষ শোক পেয়েছেন কি? মাধুরিকা অবনতমুখী হল। তার সুন্দর দেহলতা ঈষৎ স্পন্দিত হচ্ছিল। সুরনলিনী একবার তার দিকে, পরে আমার দিকে এক অর্থবহ দৃষ্টি নিক্ষেপ করল। তাদের দুজনকে নীরব থাকতে দেখে আমি বললাম, ক্ষমা করবেন মা, আপনি শোকের কথা বলতে অনিচ্ছুক দেখছি। আমি সাধু নই, কিছু না, কেবল আপনাকে একটা পরামর্শ দেব। আপনি শিক্ষিতা হিন্দু রমণী, ভগবানের চরণে আত্মসমর্পণ করে শোকের কারণটা ভুলতে চেষ্টা করুন। আপনি গীতা পড়েছেন? মাধুরিকার চোখ থেকে বড় বড় অশ্রুর ফোঁটা পড়ছিল। আমি বড় বিচলিত হলাম। আবেগ ভরে বললাম, আমার বয়স বেশি না হলেও আপনাকে যখন মাতৃ সম্বোধন করেছি, আমার কাছে আপনি সকল কথা খুলে বলুন, আপনাকে শান্তি দেবার চেষ্টা করব। আমি মাসিক পত্রিকা সম্পাদন করে একটু নাম কিনেছিলাম, বিএ পাশ করেছিলাম। এত পড়ে এত লিখে কি আর নৈতিক উপদেশ দিয়ে একজন স্ত্রীলোকের শোক অপনোদন করতে পারবো না? তারা যখন আমাকে সন্ন্যাসী বলে বিশ্বাস করেছিল, তখন আমার কথাগুলো সাধুবাক্য বলে গ্রহণ করবে সে বিষয়ে কোনো সন্দেহ করলাম না। রমণীদ্বয় আমার সামনে সেই গিরিগহ্বরের ওপর উপবেশন করল। পূর্বাকাশ থেকে ভগবান মরিচিমালি কতকটা কিরণ পাঠিয়ে দিয়ে আমাদের সেই প্রাচীন ঐতিহাসিক স্মৃতিবিজড়িত কক্ষটিকে উদ্ভাসিত করলেন। আমার শিষ্যাদয় উপবেশন করলে বাইরে চেয়ে দেখলাম অদূরে সুরেশ ও কানাই দাঁড়িয়ে নানারূপ অঙ্গভঙ্গি করছে ও হাসছে। মাধুরিকার দলের লোকেরা অপর দিকে চলে গেছে।
বন্ধুদের অঙ্গভঙ্গি থেকে বুঝলাম চা প্রভৃতি প্রস্তুত হয়েছে, অথচ সেখানে চা ও আলু সিদ্ধ খেলে ভণ্ডামি চূড়ান্ত করা হয়। আমি বহু কষ্টে প্রকৃত যোগীর মতো আত্মসংযম করে বন্ধুদের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে বিরত রইলাম। কানাইলাল কিন্তু তার বৃহৎ উদরের প্রতি আমাকে এমন অশ্রদ্ধা প্রকাশ করতে দেখে বোধহয় আমার ভণ্ডামি ধরিয়ে দেবার জন্য আমার দিকে এগোতে লাগল। মাধুরিকা স্বয়ং তার শোকের কারণ ব্যক্ত করতে আরম্ভ করেছিল। কানাইকে অগ্রসর হতে দেখে আমার হৃৎকম্প হতে লাগল। কি সর্বনাশ! হতভাগার অত বড় বিশাল বপুটার মধ্যে কি ভদ্রতার লেশমাত্র নেই? কানাই তার বিপুল আয়তন নিয়ে হেলতে দুলতে গুহার সম্মুখীন হল। আমার নাম ললিতমোহন হলেও আত্মীয় স্বজন, অন্তরঙ্গ, বন্ধুবান্ধব সকলে আমাকে নেলো বলে ডাকত। মেষের পালের কাছে কখনো নেকড়ে বাঘের শুভাগমন দেখিনি, তবে আহাররত পায়রার ঝাঁকের কাছে কয়লার পিপার মধ্যে থেকে অকস্মাৎ মিনি বেড়াল বের হলে কেমন গণ্ডগোল উপস্থিত হয় তা পূর্বে বহুবার দেখেছিলাম। আমাদের সেই শান্ত আশ্রমে কানাই এলে সেই রূপই হল। সন্ন্যাসী ঠাকুরের হৃৎপিণ্ড তার পঞ্জরের বল পরীক্ষায় বদ্ধপরিকর হল এবং ললনা দুটি আভূমি ঘোমটা টানতে ব্যাকুল হল। আমার কানের কাছে কল্পনা দেবী মেঘমন্দ্রে কানাইলালের কণ্ঠস্বরের অনুকরণ করে বলতে লাগল, এই নেলো, ভণ্ডামি ছেড়ে এখন চা খাবি আয়। কানাই গুহার সামনে এসে হাসি চেপে আমাকে প্রণাম করল। আমি রঙ্গমঞ্চের নারদমুনির মতো দক্ষিণ হস্তে তাকে আশীর্বাদ করলাম। সেও অভিনয়ের সুরে বলল, এই স্বামীজি কিছু ভোজন করবেন কি? প্রভুর প্রসাদ না পেলে আমরা কিছু আহার করতে পারছি না। আমার ভয়টা ভেঙে গেল, মোহ ঘোরটা কাটল। আমি একটু মৃদু হেসে বললাম, আমাদের আবার ভোজন, আর এই প্রভাতে ভগবানকে নিবেদন করে দিয়ে ভোজন করোগে, জয়স্তু। কানাইলাল অঙ্গভঙ্গি করে চলে গেল। রমণী দুটি তাদের কাহিনী বিবৃত করল। সে কাহিনী বড় করুণ, বড় মর্মস্পর্শী, অথচ উপন্যাসের মতো। আদ্যপান্ত শুনে আমি বললাম, এরকম ভাব একটা ভুল থেকে হয়েছে। আপনি কাছে থাকলে তার হৃদয় থেকে এ ভাব অপসারিত হবে না। আপনাকে কিছুদিনের জন্য একেবারে স্বামীর কাছ থেকে পৃথক থাকতে হবে। মাধুরিকা নীরবে আমার দিকে চাইল। বুঝলাম সে পরামর্শ গ্রহণ করতে অনিচ্ছুক। আমি বললাম, এ অবস্থায় দুজনে একত্র থেকে কি লাভ? আপনাকে দেখে তিনি শান্তি পাবেন না এবং তার কঠোর ব্যবহারে আপনারও হৃদয় ভেঙে যাবে। মাধুরিকা বলল, বাবা, তাকে এই অবস্থায় আমি কেমন করে ছাড়ি? তার দৈনিক জীবনের প্রত্যেকটি আবশ্যক কাজ আমি নিজের হাতে করি, তাতেও তার অভাব যায় না। এই 15 দিন জ্যাঠাইমার সঙ্গে তীর্থ করতে এসেছি, এর মধ্যে তার কত কষ্ট হচ্ছে। ভাবলাম, যে হতভাগ্য এরূপ সাধ্বী স্ত্রীরত্নের উপর নির্মমভাবে অত্যাচার করতে পারে সে বড় ভীষণ। রমণীকে বুঝিয়ে দিলাম যে বাংলা প্রবচন আছে, লোকে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। নিত্যই আমরা এই কথাটার সত্য উপলব্ধি করতে পারি। অভাব হলেই তার স্বামী বুঝবে যে সে কি রত্ন হারিয়েছে। তাকে আদেশ করলাম, কলকাতায় ফেরবার পর তার স্বামী সাক্ষাৎ করতে এলেও সহজে তাকে দেখা দেবে না, তাহলেই তার স্বামীর পূর্বের স্নেহ আবার ফিরে আসবে। বুঝলাম এমন আচরণ করতে যুবতীর বুক ফেটে যাবে, কিন্তু সে আমার উপদেশ মতো কাজ করতে প্রতিশ্রুত হল। আমি বললাম, আপনার স্বামী কি কাজ করেন? ওকালতি। তার নাম? অন্যমনস্কভাবে আমি জিজ্ঞাসা করে ফেললাম, তার নাম? সুরনলিনী বলল, ক্ষিতীশচন্দ্র মিত্র। এক ভীষণ আত্মগ্লানি এসে আমাকে তীব্র কষাঘাত করতে লাগল। রমণী দুটি সেই দেশ ছেড়ে গোশকটে করে ভুবনেশ্বরের পথে চলে যাবার পরও আমি সেই গুহার ভেতর বসে দগ্ধ হচ্ছিলাম। সূর্যদেব ঠিক আমার সামনে উঠে আমাকে অগ্নি পরীক্ষা করছিলেন। দেখলাম অন্তরের অগ্নির তুলনায় সূর্যতাপ শীতল। বন্ধুবান্ধব পাহাড়ের প্রাচীন শিল্প পর্যবেক্ষণ করে একে একে স্নান করে ডাকবাংলোর সামনে পাশার ছক পেতে বসেছিল। এ সংবাদ পেয়েও আমি সেই স্থান পরিত্যাগ করতে পারলাম না। একটা গর্হিত, ন্যায় বিগর্হিত কার্যের জন্য মানুষে এত কঠিন শাস্তি ভোগ করতে পারে পূর্বে তা কল্পনা করতে পারিনি। আমার এক মুহূর্তের অবিমিশ্রকারিতার ফলে একটা প্রণয়ী দম্পতি
এই দীর্ঘ 3 মাস ধরে কি কষ্টই না পেয়েছে। বাল্যবন্ধু সহপাঠী ক্ষিতীশচন্দ্র আমার সঙ্গে বন্ধুত্ব করে যে হলাহল উপহার পেল তা স্মরণ করে গিরিশৃঙ্গ থেকে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে মরতে ইচ্ছা হলো। আমরা কর্তব্য কার্যের অবসরে সাহিত্য চর্চা করবার জন্য মাসিক পত্রিকা চালাচ্ছিলাম। নানা দিক থেকে অশেষ প্রকার ব্যক্তির কাছ থেকে বিবিধ রকমের প্রবন্ধ, উপন্যাস, কবিতাদি আমাদের হস্তগত হতো। যে সময় ক্ষিতীশের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল সে সময় শ্রীমতী মাধুরিকা দাসী স্বাক্ষরিত একটি কবিতা পেয়েছিলাম। তার সঙ্গে সেই পত্রখানি ছিল। লেখিকা বোধহয় একেবারে মুদ্রিত স্বাক্ষরযুক্ত কবিতা দেখিয়ে স্বামীকে বিস্মিত করবার জন্য চিঠিপত্রের উত্তরাদি কলকাতার ঠিকানায় পাঠাতে অনুরোধ করেছিলেন। কলকাতা থেকে নিঃসন্দেহ তার পত্র অপর লেফাফায় কৃষ্ণনগর পৌঁছবার বন্দোবস্ত করেছিলেন। কুবুদ্ধির বশে পড়ে ক্ষিতীশচন্দ্রের সঙ্গে কৌতুক করবার জন্য ওই পত্রখানির স্থান বিশেষ তাকে দেখিয়েছিলাম। তখন কেমন করে জানব যে মাধুরিকা তার সহধর্মিণী, আর ক্ষিতীশচন্দ্র এই সামান্য সাক্ষ্যে এরূপভাবে তার সাধ্যী স্ত্রীকে নির্যাতন করবে? সে তার স্ত্রীকে স্পষ্ট করে তার সন্দেহের কারণটা বললে সমস্ত পাপ মিটে যেত। সে কিন্তু তা করেনি। সে নির্দয়ভাবে মাধুরিকাকে অবহেলা করে নিত্য প্রত্যেক কাজে তাকে অবমানিত, লাঞ্ছিত করে তাকে দগ্ধ করছিল। আহা, সরলা হিন্দু ললনা নীরবে স্বামীর সন্দিগ্ধ হৃদয়মথিত কালকুটের জ্বালায় জ্বলে মরছিল। আজ দৈবযোগে তার গল্প শুনে আমি সে বিষের অংশ গ্রহণ করলাম। তাকে মুখ ফুটে কোনো কথা বলতে পারলাম না। ভণ্ড সাধুর মতো তাকে আশীর্বাদ করে সামান্য পরামর্শ দিয়ে বিদায় করলাম। কিন্তু মনে মনে শপথ করলাম যে কোনো প্রকারে হোক তাকে সুখী করে আমার সেই ঘৃণিত ব্যবহারের প্রায়শ্চিত্ত করব। অপরিচিতা ভদ্রমহিলাকে মাতৃজ্ঞান করে তার পত্রকে পবিত্র ভাবিনি কেন তার জন্য বড় অনুতপ্ত হলাম। কৌতুক করবার প্রয়াসে আমরা যৌবনে অনেক সময় গুরুতর পাপের অনুষ্ঠান করে বসি। আমাদের মাসিক পত্রিকার অফিসে একলা বসে একজন পণ্ডিত প্রেরিত সাংখ্যযোগ নামক প্রবন্ধ পাঠ করছিলাম। এমন সময় গৃহে অকস্মাৎ ক্ষিতীশচন্দ্র প্রবেশ করল। তাকে দেখা মাত্র শিউরে উঠলাম। এই কমাসের মধ্যে তার মুখে একটা ভয়ঙ্কর বিপ্লবের চিহ্ন ফুটে উঠেছিল। সে অপেক্ষাকৃত কৃশ হয়েছিল। তার মুখের লাবণ্যটুকু একেবারে বিনষ্ট হয়েছিল এবং তার চোখ থেকে একটা অহরহ যাতনার বিষাদময় চিহ্ন প্রকটিত হচ্ছিল। আমি মনোভাব গোপন করে তাকে বললাম, কি দাদা, কেমন আছো? পুজোর ছুটিতে কোথাও গিয়েছিলে নাকি? সে বলল, তোমরা তো বেনারস গিয়েছিলে শুনলাম, আমি মধ্যে একদিন এসেছিলাম। বাস্তবিকই কৌতুক করবার জন্য আমরা উড়িষ্যায় যাবার সময় সকলকে বলে গিয়েছিলাম যে বেনারস যাচ্ছি। এখন দেখলাম আমরা পুরীর দিকে গিয়েছিলাম। এই কথাটা শুনলে তার মনের অবস্থা আরও ভীষণ হতো। আমি বেনারসের শাস্তাদি সম্বন্ধে দু একটা কথা বলে বললাম, কি দাদা, যামিনীর খবর কি? সে বিস্মিত হয়ে বলল, যামিনী কে? আমি বললাম, কেন, তুমি না বলেছিলে তোমার স্ত্রীর নাম যামিনী? সে সময় সে মিথ্যা কথা বলেছিল। মনোভাব গোপন করে সে বলল, ও হ্যাঁ, বেশ ভালো। তারপর সে স্বীকার করল তার সহধর্মিণী নিজের জ্যাঠামশায়ের সঙ্গে পুরী প্রভৃতি তীর্থে ভ্রমণ করতে গিয়েছিল। কথার ভাবে বুঝলাম তার স্ত্রী কলকাতায় তার সঙ্গে সাক্ষাৎ করেনি। আমি টেবিলের ভেতর থেকে কতগুলো প্রবন্ধ বের করে বললাম, দাদা, এসেছো যখন ভালোই হয়েছে। আমাদের মাসিক পত্রের জন্য প্রবন্ধ বাছছিলাম। বড় কঠিন কাজ, বাঁশবনে ডোম কানা হতে হয়। একটু সাহায্য করো দেখি। আমি শিম্পাঞ্জির অস্থি পরীক্ষা নামক একটা প্রেরিত প্রবন্ধ তার হাতে দিলাম। সে বলল, ননসেন্স, এ কি প্রবন্ধ? আমি বললাম, আচ্ছা এই কবিতাটি দেখো দেখি। এটা দেখছি নায়িকার নূপুর সম্বন্ধে। বেশ ছন্দ, দেখো না আরম্ভ করেছে, রুনু রুনু ঝুনু ঝুনু টুন টুন ঠুনু ঠুনু। সে হেসে বলল, রক্ষে করো, কাজ নেই। আমি একেবারে তাকে বসন্ত মল্লিকা, চীনের গোলাপ, দেখুন হাসি প্রভৃতি কতকগুলো কবিতার সঙ্গে মাধুরিকার পত্রসহ স্বামী নামক কবিতাটি দিয়ে অপর প্রবন্ধ নিয়ে বসলাম। 2-3 মিনিটের মধ্যে তার মুখমণ্ডল আরক্তিম হয়ে উঠল। আমি তাকে প্রকাশ্যভাবে লক্ষ্য না করে
পড়তে লাগলাম। তার হাত কাঁপছিল। সে বারবার স্ত্রীর পত্র পাঠ করছিল। শেষে সে বলল, তুমি এই চিঠিখানাই না? আমি বললাম, এই শোনো শোনো, এক বড় মজার রচনা, নাম সর্বরী চিন্তা। এই লেখক, হ্যাঁ বলছিলাম এই চিঠিখানাই না সেবার আমাকে দেখিয়ে। শোনো না, বলছি লেখক বোধহয় পণ্ডিত। এই দেখো না, লিখেছে নীরেন্দ্র মুক্ত সুনীল নীলিম নভে রাকাশশী বাঁকা। সে অধীর হয়ে বলল, এই শুনছো, বলছিলাম কি? হ্যাঁ, কি বলছো মাই ডিয়ার খিতি দাদা? প্রবন্ধটা? আরে চুলোই যাক তোমার প্রবন্ধ। এবার সে আমার দৃষ্টি আকর্ষণ করবার জন্য আমার হাত ধরল। আমি নিদ্রোত্থিতের মতো বললাম, হ্যাঁ? সে বলল, এই গতবারে যখন তোমার সঙ্গে সাক্ষাৎ হয় তখন এই চিঠিখানা দেখিয়েছিলে না? আমি চিঠিখানা হাতে নিয়ে বললাম, তা হবে, কত চিঠি আসে। এই যে কৃষ্ণনগরের চিঠি দেখছি, এই কবিতাটা তোমায় দেখিয়েছি নাকি? তা হবে। সে অত্যন্ত অধীরভাবে বলল, আরে কবিতা নয়, এই চিঠিখানা। আমি বললাম, হবে। সে আমাকে পূর্বের ঘটনাটা সমস্ত বলল। আমি হেসে বললাম, তা হবে, মনে নেই। অনেক দিন বাদে তোমার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, হয়তো একটু রসিকতা করেছি। ভাবপ্রবণ ক্ষিতীশচন্দ্রের মন থেকে বোঝাটা একেবারে নেমে গিয়েছিল, তা বুঝলাম। এখন তার মনে একটা আত্মগ্লানি ও আমার প্রতি ক্রোধের ভাব বিদ্যমান ছিল। সে আমাকে জিজ্ঞাসা করল যে ভদ্রমহিলার পত্র নিয়ে ওইভাবে পরিহাস করা কি অবিধেয় নয়? আমি বললাম, ক্ষিতীশ, তুমি কি আমাকে চেনো না? তুমি বাল্যে কত পরিচিতা ভদ্রমহিলার সঙ্গে সত্যি সত্যি প্রেমে পড়ে বিহ্বল হতে। আমি না হয় একজন অপরিচিতার একখানা পত্র নিয়ে তোমার সঙ্গে রঙ্গ করেছি, কাজটা অবিধেয় এবং পাপের। সে ব্যাকুলভাবে বলল, এই মাধুরিকাকে তুমি জানো? আমি বললাম, শীঘ্রই যোগাভ্যাস করব, একবার সোহং হলেই নখদর্পণের সমস্ত। আর তোমার মাথা! আরে মাধুরী আমার স্ত্রী। হ্যাঁ, বলো কি? তবে আর কি অন্যায়? কি অন্যায় হয়েছে? জানো কি হয়েছে? সে এই কমাস সন্দেহ করে তার স্ত্রীর সঙ্গে কুব্যবহার করেছে, কতবার নিজে আত্মহত্যা করতে চেষ্টা করেছে। এই কমাস সে এক দুর্বিষহ যাতনায় দগ্ধ হয়েছে। আমাকে কতবার গুলি করে মারবার শুভ সংকল্প করেছে। এ সকল কাহিনী সে বড় আবেগময়ী ভাষায় বলল। শেষে বলল, প্রথমে আমার স্ত্রী তোষামত করত, এবার কি করেছে জানো? আমি বললাম, ভাই, তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি আমার জন্যে। আরে চুলোয় যাক আমার পা। আমি ভয়বিহ্বল স্বরে বললাম, তা যাক। আরে কি যাক? স্ত্রী কি করেছে জানো? এবার পুরী থেকে এসে কৃষ্ণনগর যেতে অস্বীকার করেছে। আজ সকালে আমার সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকার করেছে। তাই তোমাকে অবজার্ভ করতে এলাম। আমি তাকে বুঝিয়ে বললাম, মাধুরিকার পক্ষে অভিমান করা আশ্চর্য নয়, এমন অবস্থায় আত্মহত্যা করা। হ্যাঁ, আত্মহত্যা? তাও তো বটে। এই গুড বাই। আমি ছুটে গিয়ে তার পায়ে ধরি গে। এতক্ষণে বোধ হয় আফিম, হাইড্রোসিনিক অ্যাসিড। বলতে বলতে প্রায় ক্ষিতীশচন্দ্র ছুটে পালায়। আমি তাকে বুঝিয়ে বললাম, সে যা এতদিন করেনি অকস্মাৎ তা করবে না, আর সে ছুটে গেলেও শীঘ্র মাধুরী তাকে দেখা দেবে না। দেখা দেবে না? হ্যাঁ, তাও বটে। তবে উপায় আছে। হ্যাঁ, উপায় আছে। হ্যাঁ, নিশ্চয়ই আছে, অবশ্যই আছে, আলবাত আছে। 100 উপায় আছে। কি উপায় বলো দেখি? দেখো, এবার বেনারসে ঘুরতে ঘুরতে একটি সাধুর সঙ্গে দেখা হয়। তিনি আমায় একখানি মঙ্গল কবচ দিয়েছেন। বলে দিয়েছেন যে কোনো ব্যক্তি 3 বার বিষ্ণু নাম উচ্চারণ করে সেই কবচখানি কোনো স্ত্রীলোকের হাতে দিলেই তখনই সেই স্ত্রীলোক তার পায়ে লুটিয়ে পড়বে। সে প্রেম আর নষ্ট হবে না। অধীর প্রেমিক খিতু বলল, বলো কি? দাও, কবচ দাও, এখনই দাও। আমি বললাম, স্ত্রী সাক্ষাৎ পাবে কোথায়? জোর করে দেখা করব। তাকে 2 মিনিট বসতে বলে বাড়ির মধ্যে ছুটলাম। একখানা পুরনো ঠিকুজি কোষ্ঠী থেকে একটু কাগজ ছিঁড়ে নিয়ে তাতে লিখলাম, মা, আপনার স্বামী এবার তার দোষ বুঝেছে, এখন তাকে গ্রহণ করুন। যদি সন্তানকে দেখতে বাসনা হয়, আপনার পাগল স্বামীকে বলবেন কবচদাতাকে ডেকে আনো। দেখবেন কবচদাতা খণ্ডগিরির অসাধু। পুনশ্চ
টাকাটি ফেরত দিলাম। বাইরে এসে ক্ষিতীশকে বললাম, এই এনেছি। তুলোট কাগজ দেখেই সে লাফিয়ে উঠে বলল, দাও। আমি বললাম, দাঁড়াও। কবজখানা এই লেফাফায় বন্ধ করলাম। তুমি স্ত্রীর সামনে দাঁড়িয়ে 3 বার বিষ্ণু 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 বলে খামটা তার হাতে দিয়ে কবচের মন্ত্রটা চেঁচিয়ে পড়তে বলবে। তার পড়া শেষ হলে এই সিঁদুর মাখানো টাকাটি তার কপালে ছুঁয়ে তার হাতে দেবে। কবচ নিয়ে পাগল ছুটল। আমার অন্তরের একটা বোঝা নামল। পরদিন প্রাতে সহাস্য মুখে ক্ষিতীশ এসে হাজির। আমি বললাম, কি বাবাজি? সে বলল, তুমি চোর, জুয়া চোর, বদমায়েশ। আমি বললাম, স্টুপিড, গাধা, ওরাংওটাং। সে বলল, পুজোর সময় কোথায় গিয়েছিলে? কেন, উদয়গিরি প্রভৃতি। কি বেশে? কেন, সাধু বেশে। তোমার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলো, সব। তাকে ঠকিয়েছ? কেন, 1 টাকা ঠকিয়েছিলাম, মঙ্গল কবচের সঙ্গে তো পাঠিয়ে দিয়েছি। মঙ্গল কবচ? তোমার মাথা। এখন চলো, তোমার তলব হয়েছে। আমি চাদর নিয়ে ভালো মানুষের মতো চললাম।